আজকে আমি তোমাদের বংশগতির দুটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো। সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। দেখো, কিছু কিছু ক্ষেত্রে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি মাতৃজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হবার সময় একই ক্রোমোজোমে বা একই সঙ্গে থাকার প্রবণতা দেখায়। জিনগুলির এই বিশেষ ধর্মকে লিঙ্কেজ বলে। দেখো, লিঙ্কেজের এই ধর্ম মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রের বিপরীত। তোমরা স্বাধীন বিন্যাসের সূত্রটি আগেই জেনেছো, তাই আমি নতুন করে বলছি না, তবে একটুকু বলে রাখি যে স্বাধীন বিন্যাসের সূত্রটি সফল হতে গেলে জিনগুলিকে অবশ্যই নন হোমোলোগাস ক্রোমোজোমে থাকতে হবে, এটা তোমরা আগেই জানো। কিন্তু জিনগুলো যদি নন হোমোলোগাস ক্রোমোজোমে না থেকে একই ক্রোমোজোমে অবস্থান করে তখন তাদের বিন্যাস বিধিটা একটু অন্যরকম হয়। সেই বিন্যাস বিধিরই একটি উদাহরণ হলো লিঙ্কেজ। যে জিনগুলির এরূপ সঞ্চারণ দেখা যায় তাদেরকে লিঙ্কড জিন বলে। একই ক্রোমোজোমে অবস্থিত সমস্ত লিঙ্কড জিনগুলিকে একত্রে একটি লিঙ্কেজ গ্রুপ বলে। দেখো, এখানে উদাহরণে দেখো, জিন 2, জিন 3, জিন 4 এটি একটি লিঙ্কেজ গ্রুপ। এখানে দেখো, জিন 2, জিন 3, জিন 4 এগুলি সবসময় মাতৃজনু থেকে অপত্যজনুতে যখন যায় একই রকম বিন্যাসে একইভাবে যায়, তাই এগুলি লিঙ্কড জিন এবং এদের গ্রুপটাকে লিঙ্কেজ গ্রুপ বলে। এবার আসি লিঙ্কেজের আবিষ্কার প্রসঙ্গে। দেখো, লিঙ্কেজ সম্পর্কে প্রথম আমাদের ব্যাখ্যা দেন বা লিঙ্কেজ সম্পর্কে প্রথম আমাদের ধারণা দেন বিজ্ঞানী বেটসন এবং পানেট। তারা মেন্ডেলের সূত্রের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছিল। তার জন্য তারা দুটো ক্যারেক্টার বেছে নিয়েছিল, একটি বেগুনি ফুল এবং লম্বা পরাগরেণুযুক্ত উদ্ভিদ, এই দুটি হলো প্রকট বৈশিষ্ট্য। অপর একটি লাল ফুল এবং গোলাকার পরাগরেণুযুক্ত উদ্ভিদ, এই দুটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই দুটোর মধ্যে যখন সংকরায়ন করেন তারা দেখেন যে প্রথম অপত্যজনুতে তাহলে কি হবে না, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, বেগুনি ফুল এবং লম্বা পরাগরেণুযুক্ত উদ্ভিদই তৈরি হবে। তার সাথে তারা কি করলেন, লাল ফুল এবং গোলাকার পরাগরেণুযুক্ত উদ্ভিদের টেস্ট ক্রস করলেন। তোমরা জানো টেস্ট ক্রসের রেজাল্ট সবসময় 1:1:1:1 অনুপাতে হবার কথা। তার পরিবর্তে তারা পর্যবেক্ষণ করলেন টেস্ট ক্রসের রেজাল্ট 7:1:1:7 হলো। তারা পরবর্তীকালে এর উপর আরও পরীক্ষা নিরীক্ষা করে দুটো ঘটনা উল্লেখ করেন। সেই দুটো ঘটনা হলো, একটিকে বলা হয় কাপলিং, অপর একটিকে বলা হয় রিপালশন। তারা দেখলেন যে প্রকট বৈশিষ্ট্য দুটি, যেমন বেগুনি ফুল এবং লম্বা পরাগরেণু, যদি একই উদ্ভিদ থেকে আসে তখন এই প্রকট বৈশিষ্ট্য বা বিপরীত দিকে ধরলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একই সাথে থাকার প্রবণতা দেখা যায়। এই ঘটনাটাকে কাপলিং বলা হয়। অপর দিকে দেখলেন অপর একটি পরীক্ষায় প্রকট বৈশিষ্ট্য দুটি যদি আলাদা আলাদা উদ্ভিদ থেকে আসে, অর্থাৎ একটি উদ্ভিদে বেগুনি ফুল আর গোলাকার পরাগরেণু, অপর একটি উদ্ভিদে লাল ফুল এবং লম্বা পরাগরেণু, অর্থাৎ এখানে দেখো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো পরস্পর মিশে গেছে, এক্ষেত্রে দেখলেন তারা পরস্পর থেকে সবসময় পৃথক থাকছে। এই ঘটনাটাকে বলা হয় রিপালশন। অর্থাৎ তারা এই ঘটনাটাকে লিঙ্কেজ না বলে কাপলিং এবং রিপালশন নামে অভিভূত করেন বা উল্লেখ করেন। পরবর্তীকালে বিজ্ঞানী টি.এইচ. মর্গ্যান প্রথম ড্রসোফিলার উপর পরীক্ষা করে লিঙ্কেজ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। তারা মূলত টি.এইচ. মর্গ্যান সেক্স লিঙ্কেজ আবিষ্কার করেছিলেন। মনে করা হয় যে লিঙ্কেজ কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী মর্গ্যান।
এবার আমরা জেনে নেব লিঙ্কেজের বিভিন্ন দশা বা বিন্যাস সম্পর্কে। লিঙ্কেজের দু ধরনের বিন্যাস বা দশা দেখা যায়। একটি হলো সিস বিন্যাস বা কাপলিং দশা, অপর একটি হলো ট্রান্স বিন্যাস বা রিপালশন দশা। প্রথমে আসি সিস বিন্যাস বা কাপলিং দশা কাকে বলে। যখন দুটি হোমোলোগাস ক্রোমোজোমে প্রকট লিঙ্কড জিন দুটি এবং প্রচ্ছন্ন লিঙ্কড জিন দুটি পরস্পর দেখো একই ক্রোমোজোমে থাকে। দেখো এখানে একটু বলে দিই, একটু তোমরা হলো বলার ক্ষেত্রে হয়তো তোমরা এটা বুঝতে পারছো না। দেখো এই দুটো হলো পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম। এক্ষেত্রে দেখো প্রকট লিঙ্ক জিন দুটি যদি ধরে নিই, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, এবং প্রচ্ছন্ন লিঙ্ক জিন দুটি স্মল এ স্মল বি। দেখো প্রকট জিন দুটি একটি হোমোলোগাস ক্রোমোজোমে আছে এবং প্রচ্ছন্ন লিঙ্ক জিন দুটি অপর একটি হোমোলোগাস ক্রোমোজোমে আছে। তখন এই রকম বিন্যাসকে সিস বিন্যাস বলা হয় এবং এদের যে মধ্যে যে সম্পর্ক, লিঙ্ক জিন দুটির মধ্যে যে সম্পর্ক, সেটিকে বলা হয় কাপলিং দশা। দেখো আরেকবার আমি বলছি, হয়তো বলার ক্ষেত্রে একটু এখানে জড়িয়ে গেছে। দেখো যদি এই দুটো ধরো পরস্পর সমসত্ব ক্রোমোজোম, অর্থাৎ এই দুটো একটা সমসত্ব ক্রোমোজোম, এইখানেই আমার বলার ক্ষেত্রে একটু হয়তো ভুল হয়েছিল। যদি সমসত্ব ক্রোমোজোমে লিঙ্ক জিন দুটি, অর্থাৎ প্রকট লিঙ্ক জিন দুটি সমসত্ব ক্রোমোজোমের একটি ক্রোমোজোমে এবং প্রচ্ছন্ন লিঙ্ক জিন দুটি সমসত্ব ক্রোমোজোমের অপর একটি ক্রোমোজোমে থাকে, তখন এই বিন্যাসটাকে সিস বিন্যাস বলা হয় এবং এই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত লিঙ্ক জিনদ্বয়ের মধ্যে যে সম্পর্ক, তাকেই বলা হয় কাপলিং দশা। অপর ক্ষেত্রে দেখো ট্রান্স বিন্যাসের ক্ষেত্রে এটাও দেখো পরস্পর সমসত্ব ক্রোমোজোম। এই সমসত্ব ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমেই দেখো লিঙ্ক জিন দুটি কীরকম না, একটি প্রকট অপর একটি প্রচ্ছন্ন। এক্ষেত্রেও দেখো একটি প্রচ্ছন্ন অপর একটি প্রকট। তখন এই ধরনের বিন্যাসকে বলা হয় ট্রান্স বিন্যাস এবং প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন লিঙ্ক জিনদ্বয়ের এইরকম আন্তঃসম্পর্কে বলা হয় রিপালশন দশা। লিঙ্কেজের ক্রোমোজোম তত্ত্ব। 1 নম্বর পয়েন্ট অনুযায়ী জিনগুলি ক্রোমোজোমের উপর রৈখিকভাবে সজ্জিত থাকে। দেখো এক্ষেত্রে দেখো জিনগুলি এ বি সি জিনগুলি, এটি যদি ক্রোমোজোম হয় এর উপর দেখো রৈখিকভাবেই এখানে সজ্জিত আছে, এইভাবেই কিন্তু জিনগুলো থাকে। লিঙ্কড জিনগুলি একই ক্রোমোজোমে অবস্থান করে, অর্থাৎ এ বি সি যদি লিঙ্কড জিন হয় তবে এই জিনগুলো দেখো একই ক্রোমোজোমে থাকবে। এরকম হবে না যে এ বি সি লিঙ্কড জিন, তার এটা এই ক্রোমোজোমে, বি সিটা এই ক্রোমোজোমে থাকবে। সাধারণত এদের ভেতর ক্রসিং ওভার দেখা যেতেও পারে, আবার নাও পারে। এই পয়েন্টটার ব্যাখ্যা আমি 4 নম্বর পয়েন্টের বলার পর করব। লিঙ্কেজের মাত্রা জিনগুলির মধ্যে পারস্পরিক দূরত্বের উপর নির্ভরশীল। দেখো এক্ষেত্রে দেখো এ এবং বি এই দুটো জিনের মধ্যে দেখো দূরত্ব খুব বেশি, তাই এখানে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা সবসময় বেশি। আবার দেখো বি এবং সি এই জিন দুটির পারস্পরিক দূরত্ব খুবই কম, তাই এক্ষেত্রে কিন্তু জিনগুলির মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা খুবই কম। 5 নম্বর পয়েন্ট অনুযায়ী লিঙ্কড জিনগুলি সবসময় অপত্য কোষে মাতৃকোষের অনুরূপ বিন্যাস বজায় রাখে। দেখো এটা যদি মাতৃকোষ হয় এটাকে মনে করো অপত্য কোষ। দেখো এক্ষেত্রে এবিসি লিঙ্কড জিন এখানে যে বিন্যাসে থাকবে, অপত্য কোষেও সবসময় জিনগুলো একই রকম বিন্যাসে থাকবে। এবার আমরা অটোজোমাল লিঙ্কেজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এই লিঙ্কেজকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সম্পূর্ণ লিঙ্কেজ, অপর একটি হলো অসম্পূর্ণ লিঙ্কেজ। প্রথমে আসি সম্পূর্ণ লিঙ্কেজে। একই ক্রোমোজোমে অবস্থিত 2 বা তার বেশি জিন মাতৃজনু থেকে অপত্য জনুতে
সম্পূর্ণ অপরিবর্তিতভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ তাদের মধ্যে ক্রসিং ওভার দেখা যায় না। সমস্ত জিনগুলি একটি একক হিসাবে সঞ্চালিত হয়। এই ধরনের প্রবণতাকে সম্পূর্ণ লিঙ্কেজ বলে। এক্ষেত্রে দেখো যে জিনগুলো দেখো বিন্যাসটা, জিনের দেখো এখানে কারসার আমার যাচ্ছে না, 3A4A এবং 3B4B এই জিনগুলো দেখো, এটা মাতৃকোষের সেট। মনে করো 3A4A এবং 3B4B এগুলো লিঙ্কড জিন। এগুলো যখন দেখো মাতৃকোষ থেকে অপত্য কোষে যাচ্ছে, তখন দেখো এদের বিন্যাস দেখো 3B4B এবং 3A4A, দেখো একই বিন্যাস আছে। আবার এক্ষেত্রেও দেখো 3B4B 3A4A, অর্থাৎ একই রকম বিন্যাস আছে। অর্থাৎ এখানে কোনো নতুন অ্যালিলের কম্বিনেশন তৈরি হয়নি। তাই এই ধরনের জিনের লিঙ্কেজকে সম্পূর্ণ লিঙ্কেজ বলা হয়। এক্ষেত্রে দেখো জিন দুটোর মধ্যে কিন্তু দূরত্ব খুবই কম, 3A4A এই দুটো জিনের মধ্যে দূরত্ব খুব কম থাকার জন্য এখানে কিন্তু কোনো ধরনের ক্রসিং ওভার হয়নি। এবার চলে আসি অসম্পূর্ণ লিঙ্কেজে। একই ক্রোমোজোমে অবস্থিত 2 বা তার বেশি জিন মাতৃজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় তাদের মধ্যে ক্রসিং ওভার হওয়ার ফলে জিনগুলির একসঙ্গে থাকার প্রবণতা সম্পূর্ণ হয় না। জিনগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয় এবং এদের মধ্যে পুনঃসংযুক্তি দেখা যায়। এই ধরনের প্রবণতাকে অসম্পূর্ণ লিঙ্কেজ বলে। দেখো এইখানে 1A 2A এবং 1B 2B এই জিনগুলোর মধ্যে দেখো দূরত্ব এটার চেয়ে তুলনামূলক বেশি। তাই এক্ষেত্রে দেখো যে কম্বিনেশনটা পাবে, দেখো সবসময় এইখানে দেখো পরিবর্তন হয়ে গেছে। দেখো এখানে 1Bর জায়গায় এখানে 2B ছিল, 1Bর জায়গায় এখানে 2A চলে আসছে, আর এখানে 1এর নিচে 2A ছিল, এখানে 1এর নিচে 2B চলে আসছে। অর্থাৎ এইখানে দেখো ক্রসিং ওভার হয়ে গেছে দূরত্ব বেশির ফলে। দেখো এইখানে একই রকম ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরো লাল হওয়ার কথা ছিল, এটা পুরো নীল হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এই খণ্ড দুটোর মধ্যে বিনিময় হয়েছে। এটা কেন হয়েছে? ক্রসিং ওভার হওয়ার ফলে এই লিঙ্কড জিনগুলো সবসময় একসাথে থাকতে পারছে না ক্রসিং ওভার হওয়ার জন্য। তাই এই ঘটনাটাকে কি বলা হয়? অসম্পূর্ণ লিঙ্কেজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পেরে থাকো, তোমাদের বইয়ে যে ড্রসোফিলার উপর যে পরীক্ষাগুলো আছে মর্গ্যানের, যে তাদের দীর্ঘ ডানা, তারপর ক্ষয়প্রাপ্ত ডানা, বিশুদ্ধ কালো দেহ, এইগুলোর উপর যে পরীক্ষা আছে সেটা পড়বে। এটা কিন্তু তোমরা তারপর বুঝতে পারবে। এগুলো মনে রাখবে যে মর্গ্যান সবসময় সেক্স লিঙ্কেজ আবিষ্কার করেছিলেন, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোমের উপর যে লিঙ্কেজগুলো আছে সেগুলো তিনি আবিষ্কার করেছিলেন। তাই এক্ষেত্রেও কিন্তু তোমরা দেখবে যে যখন বইয়ে ড্রসোফিলার উপর উদাহরণগুলো পড়বে মর্গ্যানের পরীক্ষার, সেখানে কিন্তু দেখবে যখনই যৌনতা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী পুরুষ ভেদে লিঙ্কেজের প্রকারভেদগুলোও কিন্তু অন্যরকম হবে। এখানে আমি যেমন অটোজোম দিয়ে বোঝালাম, এই ধরনের কিন্তু তোমরা পাবে না। এখানে এক্স ওয়াই ধরে করলে কিন্তু লিঙ্কেজটা পরিবর্তন হয়ে যাবে। এবার আসি লিঙ্কেজের গুরুত্বে। সংকরায়ন পরীক্ষার মাধ্যমে উন্নত প্রজাতি তৈরি করতে হলে লিঙ্কেজ সম্পর্কে ধারণা থাকা দরকার। লিঙ্কেজের সাহায্যে ক্রোমোজোম ম্যাপ তৈরি করা যায়। বিভিন্ন ধরনের যে নির্বাচনগুলো আছে, অর্থাৎ দেখবে তোমরা পিওর মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন, যদিও তোমরা এখন এগুলো পড়োনি, বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য এটা লিঙ্কেজ হবে। লিঙ্কেজ সম্পর্কে ধারণা থাকা দরকার। এখানে একটু বানান ভুল আছে, এটা তোমরা একটু ধরে নেবে। এবার আমরা ক্রসিং ওভার সম্পর্কে জেনে নেব। দেখো, ক্রসিং ওভার প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী থমাস হান্ট মর্গান বা টি.এইচ. মর্গান। যে জিনগুলি ক্রোমোজোমের মধ্যে যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা তত কম। অর্থাৎ জিনগুলি যদি ক্রোমোজোমের মধ্যে বেশি দূরে অবস্থান করে, ধরো এখানের মতো, ধরো এখানে একটা জিন আর এখানে একটা জিন আছে, যেহেতু এদের দুটো জিনের মধ্যে দূরত্ব খুব বেশি, তাই তাদের মধ্যে এটা যদি সেন্ট্রোম, তাই তাদের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনাও খুব বেশি। আমি দুটো বাহুতে দেখালাম, একই বাহুতেও ধরছি, ধরো এখানে একটা জিন আছে, এইখানে একটা জিন আছে,
তাদের মধ্যে জানবে ক্রসিং হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার যদি জিন দুটো এরকম কাছাকাছি থাকে তাদের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে ক্রসিং ওভার কাকে বলে? যে পদ্ধতিতে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজোয়ান দশার প্যাকিটিন উপদশায় শেষের দিকে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়ে জিনের পুনর্বিন্যাস ঘটে তাকে ক্রসিং ওভার বলে। দেখো এইখানে জাইগোটিন দশায়, মিওসিসের জাইগোটিন দশায় বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে। তারপর প্যাকেটিন দশায় এটা টেট্রাড কন্ডিশন দেখতে পাচ্ছ। এখানে দেখো এই দুটো পরস্পর সিস্টার ক্রোমাটিড আর এই দুটো পরস্পর সিস্টার ক্রোমাটিড, আর এই দুটো হোমোলগাস ক্রোমোজোম জাইগোটিন দশায় জোট বেঁধেছে। তাহলে এইটা থেকে একটা ক্রোমাটিড তৈরি হয়েছে, সেই ক্রোমাটিড অর্থাৎ একই ক্রোমোজোম থেকে যে ক্রোমাটিডগুলো তৈরি হয় সেটা হচ্ছে হোমোলগাস সিস্টার ক্রোমাটিড। আর এই লালটা, এই নীলটার নন সিস্টার ক্রোমাটিড। তাহলে বুঝতে পারছো, রং দেখেই বুঝতে পারছো কোনটা সিস্টার ক্রোমাটিড আর কোনটার নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে প্যাকেটিন উপদশার শেষের দিকে কি হয় না খণ্ডাংশের বিনিময় হয়। দেখো লাল তার সাথে নীল এর মধ্যে খণ্ডাংশের বিনিময় হচ্ছে, তার ফলে দেখো এখানে এরকম একটা কম্বিনেশন পেয়েছো। তাই এই ঘটনাটাকেই কি বলা হয়? ক্রসিং ওভার। এর ফলে কিন্তু জিনের পুনর্বিন্যাস হয়, ফলে আমরা নতুন নতুন বৈশিষ্ট্য পাই। এক্ষেত্রেও দেখো একই রকম উদাহরণ দিয়ে এগুলোকে জিন দিয়ে ধরে করা হয়েছে, একই রকম ব্যাপার, খালি এখানটা একটু বলে দিচ্ছি। ক্রসিং ওভার কখন হয়? মিওসিস ওয়ানে হয়, হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে হয়, যেখানে হোমোলগাস ক্রোমোজোম দুটো পরস্পর সংযুক্ত হয়ে বাইভ্যালেন্ট তৈরি করে এবং তাদের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের আদান প্রদান হয়। যখন মিওসিস টুয়ে অর্থাৎ মিওসিস ওয়ানে ক্রসিং ওভার হওয়ার পর যখন ওই বিভাজনটা মিওসিস টু দশায় যায় তখন কি হয় না এই ক্রোমোজোমগুলো পরস্পর আলাদা হয়ে যায়, তোমরা এটাই জানো। তার ফলে কিছু সংখ্যক অপত্য সেল রিকম্বিনেন্ট অ্যালিলগুলো পায়। তাদের যেহেতু এই রিকম্বিনেন্ট অ্যালিল পাওয়ার জন্য অর্থাৎ পুনঃসংযুক্ত জিনগুলো ক্রোমোজোমগুলো পাওয়ার জন্য কি হয় তাদের মধ্যে ডিফারেন্ট অর্থাৎ আলাদা বৈশিষ্ট্য তৈরি হয়, যেগুলো মাতৃ অর্থাৎ তাদের প্যারেন্টাল জন্য থেকে আলাদা হয়। তবে জেনে রাখো যে ক্রসিং ওভার যে সবসময় মিওসিসে হয় সেরকম নয়, কখনো কখনো মাইটোসিস দশাতেও ক্রসিং ওভার দেখতে পাওয়া যায়। তবে মনে রাখো যে এই ধরনের ক্রসিং ওভারে কি হয় না কোনো জীবের মধ্যে হেটেরোজাইগোসিটির পরিমাণ খুব কমে যায়। এবার আসি ক্রসিং ওভারের প্রভাবক সমূহ। প্রথমেই আসি লিঙ্গ। দেখো কিছু কিছু পুরুষ স্তন্যপায়ী প্রাণীর মধ্যে লিঙ্গভেদে ক্রসিং ওভারের পরিমাণ কম বেশি তারতম্য দেখা যায়। যেমন দেখবে কিছু কিছু পুরুষ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ক্রসিং ওভারের পরিমাণ কম দেখা যায়। মিউটেশন ক্রসিং ওভারের পরিমাণকে কমিয়ে দেয়। টেম্পারেচার খুব কম বা খুব বেশি তাপমাত্রায় ক্রসিং ওভারের পরিমাণ বেড়ে যায়। এক্স রে রেডিয়েশন ক্রসিং ওভারের পরিমাণকে বাড়িয়ে দেয়। কোথায় না সেন্ট্রোমিয়ারের কাছাকাছি এলাকায় ক্রসিং ওভারের পরিমাণকে বাড়িয়ে দেয়। বেশি বয়স ক্রসিং ওভারের পরিমাণকে বাড়িয়ে দেয়, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ক্রসিং ওভারের পরিমাণ বেড়ে যায়। এবার আসি কিছু কিছু রাসায়নিক পদার্থ সম্পর্কে। দেখো যখন স্ত্রী ড্রসোফিলাকে কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক যেমন মাইটোমাইসিন ডি, অ্যাক্টিনোমাইসিন ডি এবং কিছু অ্যালকালাইন এজেন্ট দেওয়া হয় যেমন ইথাইল মিথেন সালফোনেট, তাদের ক্ষেত্রে ক্রসিং ওভারের পরিমাণ বাড়তে দেখা যায়। রেডিয়েশন বা বিকিরণ দেখা যায় স্ত্রী ড্রসোফিলাকে এক্স রে বা গামা রে দিয়ে যদি
বিকিরিত করা যায় তাহলে তাদের মধ্যে ক্রসিং ওভারের পরিমাণ বাড়তে দেখা যায়। প্লাজমা জিন, কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে প্লাজমা জিন কি করে, ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি বা পরিমাণ কমিয়ে দেয়। যেমন টিপটন মেল স্টেরাইল অর্থাৎ পুরুষ স্টেরাইল সাইটোপ্লাজম রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্রসিং ওভার ইন বাছরা। জিনোটাইপ, এবার দেখো জিনোটাইপ, দেখা গেছে কিছু কিছু জিনের উপস্থিতি ক্রসিং ওভারের হারকে পরিবর্তন করে। যেমন দেখো C3G জিন ড্রসোফিলার ক্ষেত্রে কোথায় থাকে, ক্রোমোজোম 3-তে থাকে, ক্রসিং ওভারের হারকে কমিয়ে দেয় বা ক্রসিং ওভার হতে দেয় না যদি সেটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে। আবার যদি এটা হেটেরোজাইগাস কন্ডিশনে এই জিনটা থাকে তখন কিন্তু ক্রসিং ওভারের পরিমাণ বেড়ে যায়। ক্রোমোজোমাল অ্যাবারেশন, ড্রসোফিলার ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্রোমোজোমাল অ্যাবারেশন যেমন প্যারাসেন্ট্রিক ইনভার্সন কি করে, ক্রসিং ওভারের পরিমাণ কমিয়ে দেয়। কোনগুলোর ক্ষেত্রে, যে জিনগুলো ওই ইনভার্টেড সেগমেন্টের মধ্যে থাকে। এরপর দেখো ডিস্টেন্স ফ্রম সেন্ট্রোমিয়ার অর্থাৎ সেন্ট্রোমিয়ার থেকে দূরত্ব। সেন্ট্রোমিয়ার কি করে, সব সময় ক্রসিং ওভারের পরিমাণকে কমিয়ে দেয়। তার জন্য যে জিনগুলো সেন্ট্রোমিয়ারের কাছাকাছি থাকে তাদের ক্ষেত্রে ক্রসিং ওভার কম দেখা যায়, আর যেগুলো সেন্ট্রোমিয়ার থেকে অনেক দূরে থাকে তাদের মধ্যে ক্রসিং ওভার বেশি দেখা যায়। এবার আসি সংখ্যার উপর ভিত্তি করে ক্রসিং ওভারের শ্রেণীবিভাগ। দেখো এটা 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সিঙ্গেল ক্রসিং ওভার, আর একটা হলো ডবল ক্রসিং ওভার। ডবল ক্রসিং ওভারের দুটো ভাগ, একটা হচ্ছে রেসিপ্রোকাল ক্রসিং ওভার, অপর একটি হলো কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার, আর 3 নম্বরটি হলো মাল্টিপল ক্রসিং ওভার। প্রথমে আমি 1 নম্বর পড়াচ্ছি, সিঙ্গেল ক্রসিং ওভার কাকে বলে। এক্ষেত্রে দুটি দেখো এই দুটো পরস্পর হোমোলগাস ক্রোমোজোম। প্রথমেই বলে দিই যে দেখো লাল এবং নীল দুটো কালারের দুটো হোমোলগাস ক্রোমোজোম, দুটো লাল ক্রোমাটিড, এই দুটো হলো পরস্পর সিস্টার ক্রোমাটিড, এই দুটো পরস্পর সিস্টার ক্রোমাটিড, এই দুটো হলো সেন্ট্রোমিয়ার। লাল এবং নীল এই যে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড পরস্পর নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ একই বর্ণের ক্রোমাটিড দুটো পরস্পর সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন বর্ণের ক্রোমাটিড হলে সেই দুটো পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিঙ্গেল ক্রসিং ওভার কাকে বলবো, এক্ষেত্রে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে কোনো একটি স্থানে একটি ক্রসিং ওভার হবে, তাই এই ধরনের ক্রসিং ওভারকে একক বা সিঙ্গেল ক্রসিং ওভার বলে। দেখো দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটি মাত্র জায়গায় একটি মাত্র ক্রসিং ওভার হয়েছে, তাই দেখো এটার ক্ষেত্রে এইখানটা দেখো এই লালটা দেখো একটা ক্রোমাটিড যেমন লালকে লাল আছে, এক্ষেত্রে দেখো নীলটা দেখো যেমন নীলকে নীল আছে, মাঝের দুটো দেখো কালার চেঞ্জ, অর্থাৎ এই ক্ষেত্রে এইটা হয়ে ক্রসিং ওভারে ইন্টারচেঞ্জ হয়েছে, তাই এটা দেখো এটা হয়ে নীলের পরিবর্তে এখানে লাল এসছে, আর উল্টো দিকে দেখো এই লালের পরিবর্তে এখানে এই নীলটা যাবে, এ দেখো এখানে লালের এখানে দেখো নীল চলে আসছে। এরপরে আসছি ডবল ক্রসিং ওভার। এক্ষেত্রে কি হয় না, ডবল ক্রসিং ওভারে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুটো স্থানে ক্রসিং ওভার ঘটে। প্রথমেই চলে আসি রেসিপ্রোকাল ক্রসিং ওভার। এক্ষেত্রে এইটা দেখো দুটি নন সিস্টার ক্রোমাটিডে দুটি ক্রসিং ওভার হয়। দেখো এখানে দেখো এইটা দেখো একটা ক্রোমোজোমের আর এটা একটা ক্রোমোজোমের ক্রোমাটিড, এক্ষেত্রে দেখো ক্রসিং ওভার হয়েছে। তার ফলে দেখো দুটো ক্রোমাটিড একই আছে যেমন থাকার কথা, একটা লাল একটা নীল আছে, মাঝের দুটো দেখো দুটো ক্রসিং ওভার হওয়ার জন্য দুদিকে কিন্তু দুটো কালার এসছে। দেখো এটা লাল হয়ে এটা নীল হয়ে পুনরায় লাল, দেখো লাল হয়ে নীল হয়ে পুনরায় লাল, আর এটাও দেখো উল্টো রকম হচ্ছে, এখানের মতো কিন্তু সিঙ্গেল নয়। দেখো এখানে দেখো কালারটা দেখো একটা দিক লাল
একটা দিক নীল, কারণ কি এখানে সিঙ্গেল ক্রসিং ওভার হয়েছে, আর এখানে ডবল ক্রসিং ওভার হওয়ার কারণে দেখো এখানে একই ক্রোমোজোমের দেখো মাঝের দুটোতে দেখতে পাবে যে লাল হয়ে নীল হয়ে, এটা লাল হয়ে পুনরায় নীল, এটা দেখো নীল হয়ে লাল হয়ে পুনরায় নীল, এটা হলো রেসিপ্রোকাল ক্রসিং ওভার। এরপরে আসছি কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এক্ষেত্রে দুটি ক্রসিং ওভার ঘটে, একটি হচ্ছে এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, অপরটি অপর জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। দেখো এই দুটো ক্ষেত্রেই দেখো যে কেবলমাত্র এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই ক্রসিং হচ্ছিল, ক্রসিং ওভার হয়নি। কিন্তু কমপ্লিমেন্টারি ক্রসিং ওভারের ক্ষেত্রে দুটো ক্রোমাটিডের মধ্যেই কিন্তু, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু ক্রসিং ওভার হবে। দেখো এটা একটা নন সিস্টার ক্রোমাটিডের সাথে এইখানে দেখো একটা ক্রসিং ওভার হয়েছে, দেখতে পেয়েছো এই জায়গাটাতে, এইটা দেখো, এই ছবিটাতে দেখো ভালো বুঝতে পারবে। এক্ষেত্রে দেখো এইটা দেখো, এইটার সাথে এক জায়গায় একটা জায়গায় ক্রসিং ওভার হয়েছে, আবার এইটার সাথে দেখো আরেকটা জায়গায় ক্রসিং ওভার হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু ক্রসিং ওভার হয়েছে, তাই এটাকে কি বলবো আমরা, কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এবার এখানে আসি মাল্টিপল ক্রসিং ওভার। এক্ষেত্রে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তিন বা তারও বেশি যদি ক্রসিং ওভার হয় তখন সেটাকে কি বলবো, মাল্টিপল ক্রসিং ওভার। বুঝতে পেরেছো? অর্থাৎ দুটো ক্রসিং ওভার অবধি ডবল ক্রসিং ওভার, দুইয়ের বেশি যদি হয় তখনই সেটাকে আমরা কি বলবো, মাল্টিপল ক্রসিং ওভার। এবার আসি ক্রসিং ওভারের পদ্ধতি। দেখো মিওসিসের প্রোফেজ 1 দশার প্র্যাকেটিন উপদশায় এক জোড়া সমসত্ব ক্রোমোজোমের মধ্যে টেট্রাড সংগঠন দেখা যায়। তার যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয়। এর যে কোনো একটি অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে ভেঙে যায়, পরে বিচ্ছিন্ন ক্রোমাটিড দুটি লাইগেজ উৎসেচকের প্রভাবে নিজ ক্রোমাটিডের সাথে যুক্ত না হয়ে নন সিস্টার ক্রোমাটিডের সাথে যুক্ত হয়। ছবিটা আমি একটু পরে দেখিয়ে বলবো। এর ফলে ক্রোমাটিডে অবস্থিত জিনগুলির পুনঃসংযুক্তি ঘটে। ডিপ্লোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোমে গুলি পরস্পর দূরে চলে যায়, ফলে ক্রসিং ওভার সংগঠিত হওয়া স্থানগুলি এক্স অক্ষরের মতো দেখায়। এরূপ গঠনকে কায়েজমা বলে। এরপর কায়েজমাগুলি ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যায়, একে টার্মিনালাইজেশন বলে। এটি অ্যানাফেজ 1-এ সম্পূর্ণ হয়। এইভাবে ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের মধ্যে জিনের পুনর্বিন্যাস ঘটে। এবার ছবিটা দিয়ে বলছি। দেখো ক্রসিং ওভারের কিন্তু অনেক মডেল আছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য বেলিং হাইপোথিসিস, কপি চয়েস মডেল এবং হলিডে এবং হোয়াইট হাউসের হাইব্রিড ডিএনএ মডেল। এটা কিন্তু হাইব্রিড ডিএনএ মডেল অনুসারেই তোমাদেরকে বোঝানো হয়েছে। দেখো এক্ষেত্রে দেখো মলিকুলার লেভেলে ক্রোমোজোম মনে করো, বা ক্রোমোজোমের মধ্যে মনে করো এগুলো ডিএনএ। দেখো এখানে এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক, দেখো এই যে এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে কি হয়েছে না, খণ্ড দুটো দেখো, খণ্ড দুটো পরস্পর ভেঙে যাচ্ছে, দেখতে পেয়েছো এখানে খণ্ড দুটো পরস্পর ভেঙে গেছে। এর পরের পয়েন্টটা দেখো, এরপরে বিচ্ছিন্ন ক্রোমাটিড দুটি লাইগেজ উৎসেচকের প্রভাবে নিজের ক্রোমাটিডের সাথে যুক্ত না হয়ে নন সিস্টার ক্রোমাটিডের সাথে যুক্ত হয়। দেখো এখানে ঘটনাটা দেখো, এই নীল এবং লালে দেখো এখানে বিচ্ছিন্ন অংশ দুটো নিজের সাথে যুক্ত না হয়ে দেখো অপর একটা নন সিস্টার ক্রোমাটিডের সাথে যুক্ত হচ্ছে। এটা কিন্তু লাইগেজ উৎসেচকের প্রভাবে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে। তার ফলে দেখো একটা সংগঠন পাচ্ছি। এই সংগঠনটাকে যদি এরকম এল আকৃতি বিশিষ্ট দেওয়া হয় তাহলে এই ধরনের সংগঠন একটা পাবো। দেখো এই ক্রোমাটিডের যেমন নীল অংশটা ঠিক আছে, আর এই ক্রোমাটিডের দেখো কিছুটা অংশ নীল কিছুটা লাল, যেরকম এইখানে ছবিটা পাচ্ছ। দেখো
এই ক্রসিং ওভারটাকে যদি এখানে মাইগ্রেশন করা হয় তো এরকমই একটা চিত্র পাবে। সেই ছবিটাকে যদি 180 ডিগ্রি এটাকে ঘুরিয়ে দেওয়া হয়, জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে, দেখো এরকম ঠিক চিহ্নের মতো অংশটা জাস্ট ঘুরে গেছে, তখন আমরা একটা এই ধরনের ছবি পাবো। এরপরে দেখো এই মাঝের যে অংশ এইখানে দেখো যেরকম যুক্ত আছে, এই অংশটা পুনরায় এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে এখানে দেখো পুনরায় এখানে কিন্তু নিক বা এখানে একটা কাটা স্থান তৈরি হচ্ছে। পরবর্তীকালে এই কাটা স্থানটা দেখো এখানে লাইগেজের প্রভাবে পুনরায় যুক্ত হচ্ছে, ফলে দেখো নতুন বৈশিষ্ট্যযুক্ত আমরা দুটো ক্রোমোজোম পাচ্ছি। এবার আসি ক্রসিং ওভারের গুরুত্বে। এখানে দেখো নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, এখান থেকে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। ক্রসিং ওভারের শতকরা মানের সঙ্গে জিন দুটির সম্পর্ক স্থাপন করা যায়। দেখো এখানে ম্যাপে কি করা হয় না, কোনো দুটো জিনের মধ্যে যদি 1% ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা থাকে তো তাদের মধ্যে দূরত্বটাকে মনে করা হয় 1 সেন্টিমর্গান। যদি 10% ক্রসিং ওভার হয় তো তাদের মধ্যে ধরা হয় 10 সেন্টিমর্গান। এইভাবে দেখো এখানেও গুরুত্ব দেওয়া আছে, ক্রসিং ওভার প্রোভাইড এ স্ট্রং প্রুফ ইন ফেভার অফ লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অফ জিন অন এ ক্রোমোজোম। অর্থাৎ ক্রসিং ওভার হওয়ার ফলেই আমরা যে ক্রোমোজোমের মধ্যে জিনের রৈখিক বিন্যাস থাকে সেটা ক্রসিং ওভার হওয়ার ফলেই ওই ধারণাটার প্রমাণ পাওয়া যায়। ক্রসিং ওভার হওয়ার জন্য কি হয় যে নতুন বৈশিষ্ট্যযুক্ত আমরা অপত্য জীব পাই। তাহলে সেই অপত্য যেহেতু নতুন বৈশিষ্ট্য আছে তার মধ্যে কি দেখা যায় না ক্ষুদ্র অভিব্যক্তিও দেখা যায়। ক্রসিং ওভার কি করে না কোনো একটা পপুলেশনের মধ্যে কি করে না জিনগতভাবে পার্থক্য তৈরি করে, অর্থাৎ পপুলেশনের মধ্যে হেটেরোজাইগোসিটি বাড়ায়। ক্রসিং ওভার হওয়ার ফলেই কিন্তু আমরা ক্রসিং ওভার এবং লিঙ্কেজের ফলেই কিন্তু আমরা কি করতে পারি, জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। এবার আসি ক্রোমোজোম ম্যাপিংয়ে বা জিন ম্যাপিংয়ে, যে পদ্ধতিতে একটি ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিনের নির্দিষ্ট লোকাস অবস্থান নির্ধারণ করা হয় এবং সমস্ত জিনগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করে তাদের রৈখিক স্থান ও ক্রমবিন্যাস গঠন করা হয় তাকে ক্রোমোজোম ম্যাপিং বলা হয়। দেখো এখানে 3টে জিন আছে এ বি সি, আর এগুলো যেগুলো দূরত্ব দেখানো হয়েছে এটা মনে করো এক একটা সেন্টিমর্গান দূরত্ব, 1 থেকে 0 থেকে 8 অবধি এই দূরত্বটা হচ্ছে সেন্টিমর্গান দূরত্ব। এর প্রতিটা দূরত্ব হচ্ছে 1, মানে এইটার এ এবং 2 নম্বর স্থানে যদি কোনো একটা জিন থাকতো তার মধ্যে ক্রসিং ওভারের সম্ভাবনা হচ্ছে 2%, বি 5-এ আছে মানে ক্রসিং ওভারের সম্ভাবনা এখানে 5%, ডি 8-এ আছে মানে এখানে ক্রসিং ওভারের পার্সেন্টেজ 8%। দেখো ক্রোমোজোম ম্যাপের সাধারণ নীতিগুলো। ক্রোমোজোমের উপর জিনগুলি রৈখিক সজ্জায় সজ্জিত থাকে। ক্রোমোজোমের উপর কোনো একটি জিনের সাপেক্ষে অপর কোনো একটি জিনের মধ্যে কোনটি কাছে কোনটি দূরে অবস্থিত তার জন্য বিশেষ জিন ও তার নিকটবর্তী জিনের মধ্যে পুনর্যোজনের মাত্রা কম হয় যখন ওই জিনটি তার দূরবর্তী জিনের মধ্যে পুনর্যোজনের মাত্রা বেশি হয়। পুনর্যোজনের মাত্রায় নিকটবর্তী এবং দূরবর্তী জিনের মধ্যে দূরত্বের সূচক হয়। এক্ষেত্রে ক্রসিং ওভারের শতকরা পরিমাণকে দূরত্বের পরিমাপ হিসাবে গণ্য করা হয় ও একে ম্যাপ ইউনিট বা সেন্টিমর্গান একক দ্বারা চিহ্নিত করা হয়। দেখো এই বললে অনেক জটিল লাগছে, আমি খুব সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা একটা ধরে নেওয়া হচ্ছে যে এ বি সি 3টে জিন, এ এবং বি এর মধ্যে ক্রসিং ওভারের পার্সেন্টেজ কত না 5%, এবং বি এবং সি এর মধ্যে ক্রসিং ওভারের পার্সেন্টেজ 3%। তাহলে ম্যাপে যদি তোমাদেরকে এটা প্লেস করতে বলে তাহলে তোমরা কিভাবে এটা করবে, তাহলে তোমাদেরকে বলেছি 1% ইকুয়াল টু 1 সেন্টিমর্গান। তাহলে দেখো 0 থেকে 8 মানে এখানে 8 সেন্টিমর্গান। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, বি এর দূরত্ব কীভাবে মার্ক করব না এ থেকে বি এর মধ্যে ক্রসিং ওভারের পার্সেন্টেজ 5%, তাই এ থেকে বি এ দেখো 5 সেন্টিমর্গান দূরেই বিকে ফেলা হয়েছে।
এবং বি আর সি এর মধ্যে দেখো দূরত্ব হচ্ছে 3 সেন্টিমর্গান, তাহলে 5 আর এখানে 3, 8। দেখো এক্ষেত্রে কিন্তু এটাকে দুরকমভাবে প্লট করা যায়। বি এর নিচেও দেখো এইভাবে 3 করতে পারি, আবার দেখো বি 5-এ আছে, আবার যদি সিটাকে আমি এখানে 2 দেখি, 2%, 2-এ রাখি 2 সেন্টিমিটার, অর্থাৎ এ থেকে 2 সেন্টিমর্গান দূরে, তাহলেও কিন্তু বি থেকে সি এর দূরত্ব 3 সেন্টিমর্গানই হবে। অর্থাৎ এরকম দুরকম উপায়েই কিন্তু আমরা এখানে ম্যাপটায় আমরা এই পার্সেন্টেজ হিসাবে করতে পারবো। এবার তোমাদেরকে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের একটা পার্থক্য বলছি। দেখো লিঙ্কেজ বলতে যে জিনগুলির পরস্পর কাছে থাকার, ক্রোমোজোমের মধ্যে জিনগুলির পরস্পর কাছে থাকার প্রবণতাকে বোঝায়। অর্থাৎ কখন না মিওসিসের বিভিন্ন দশায় এবং জননের সময়। ক্রসিং ওভার দেখো যে ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, তার ফলে কি হয়, জিন বস্তুর আদান প্রদান হয়। এখানে দেখো লিঙ্কেজ হওয়ার ফলে কি হয় না ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি একই সাথে বংশগতি প্রাপ্ত হয়। আর এখানে দেখো ক্রসিং ওভার হওয়ার ফলে জিনগুলি কি হয়, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন নতুনভাবে পুনর্বিন্যস্ত হয়। এখানে দেখো দুটো জিনের মধ্যে দূরত্ব কি হয়, সবসময় দুটো জিনের মধ্যে দূরত্ব আর লিঙ্কেজের মধ্যে সম্পর্ক সবসময় ব্যস্তানুপাতি হয়। আর জিন দুটির মধ্যে দূরত্ব আর ক্রসিং ওভারের সাথে সম্পর্ক সবসময় সমানুপাতি হয়। লিঙ্কেজ কি করে, সবসময় মাতৃ বৈশিষ্ট্যটাকেই অপত্য বৈশিষ্ট্যতে নিয়ে আসে। আর এখানে কি হয়, ক্রসিং ওভারের ফলে মাতৃ বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। লিঙ্কেজ কি হয়, সাধারণত বয়সের সাথে সাথে কমে যায়, ক্রসিং ওভার বয়সের সাথে সাথে বেড়ে যায়। লিঙ্কেজের ফলে অপত্য জীবের মধ্যে ভ্যারিয়েশন কমে যায়, আর ক্রসিং ওভারের ফলে অপত্য জীবের মধ্যে ভ্যারিয়েশন বেড়ে যায়। এবার তোমাদের সম্পূর্ণ লিঙ্কেজ অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে একটা পার্থক্য বলে দিচ্ছি। যে সম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে দেখবে একই ক্রোমোজোমে অবস্থানকারী সব জিনই সেই ক্রোমোজোমে থাকার প্রবণতা সবসময় 100% হয়। অসম্পূর্ণ লিঙ্কেজে কি হয়, সেই সম্ভাবনা 100%-এর কম হয়। সম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে প্রায় 100% প্যারেন্টাল টাইপ পাওয়া যায়, আর অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে 50%-এর বেশি প্যারেন্টাল টাইপ, 50%-এর কম ক্রসিং ওভার টাইপ পাওয়া যায়। সম্পূর্ণ লিঙ্কেজে ক্রসিং ওভার হয় না, অসম্পূর্ণ লিঙ্কেজে ক্রসিং ওভার হয়। আজকে এখান অবধি তোমাদের শেষ করছি। তোমরা বাড়িতে এরপর বইগুলি ভালো করে পড়ো, পড়লেই তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে।